সততাই জীবনের মূল। সে বহুকাল আগের কথা। এক প্রতাপশালী রাজা ছিলেন, কিন্তু তার সন্তানরা কেউ প্রজাবৎসল ছিল না এবং রাজ্য পরিচালনাও ছিল তারা অক্ষম। রাজা যেমন ছিলেন প্রতাপশালী, তেমনই ছিলেন নৈতিক চরিত্রবান। একদিন রাজা তার মন্ত্রীবর্গদের ডেকে বললেন, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন আমার উত্তরসূরি হিসাবে নতুন রাজা নির্বাচন করা দরকার। এই কথা শুনে সভাসদগণ সবাই হতবাক। মন্ত্রীরা বলল, রাজা মহাশয়, আপনি তার নাম বলুন, আমরা তার আজ্ঞাবহ হয়ে যাব। রাজা বললেন, সেটাই তো সমস্যা, কার নাম বলবো? কাউকে তো আমার মতো দেখছি না। মন্ত্রীরা ভাবছে, রাজার এতগুলো সন্তান থাকতে রাজা তার মতো কাউকে দেখছেন না কেন? হঠাৎ রাজার সভাসদকে আদেশ দিলেন যে রাজ্যের যত কিশোর বালক আছে তাদেরকে দরবারে হাজির করতে। যথারীতি একদিন রাজ্যের সকল কিশোরদের হাজির করানো হলো রাজসভায়। রাজা সকল কিশোরদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, শোনো বাছারা, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। আমি চাই তোমাদের মধ্য থেকে কেউ একজন রাজ্যের রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করো। কিন্তু তোমাদের মধ্যে কে রাজা হবার যোগ্যতা রাখো তা আমি কিভাবে জানব? সেটা বের করার জন্য তোমাদের এখানে ডেকেছি। এই ঘোষণা শুনে সব কিশোররা তো মহা খুশি, সাথে তাদের বাবা মারাও ভীষণ উল্লসিত। সবাই স্বপ্ন দেখতে শুরু করে দিল যে সে এই রাজ্যের রাজা হতে চলেছে। এবার রাজা গম্ভীর কণ্ঠে আবার ঘোষণা করলেন, আমি তোমাদের একটা পরীক্ষা করব, যাতে আমি বুঝতে পারি তোমাদের মধ্যে কে রাজা হবার যোগ্যতা রাখো। এবার রাজামশাই প্রত্যেক কিশোর বালকের হাতে একটা করে গাছের বীজ দিলেন আর ঘোষণা করলেন, তোমরা এই বীজ নিয়ে বাড়িতে টবে লাগাবে, সেটার যত্ন নেবে। তারপর 1 বছর পর তোমরা এই বীজ থেকে যা পেলে তা সাথে করে এই দরবারে আবার আসবে। তখন আমি তোমাদের বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেব। বীজ হাতে নিয়ে কিশোর বালক আর তাদের মাতা পিতারা বেজায় খুশি মনে বাড়িতে ফিরে গেল। সভাসদদের সকলেই বিষয়টা অনুধাবন করতে না পেরে হতাশায় পড়ে গেল। বিষয়টা আসলে কি? এই কিশোর বালকদের মধ্যে একজন বালকের নাম বিক্রম সিং। সবার মতো সেও বীজ নিয়ে এসে বাড়িতে একটা টবে বীজ বপন করে দিল। তার মা গাছ জন্মানোর সব রকম সহযোগিতা করতে লাগলো। প্রতিদিন সে জল দেয়। পরদিন পাঠশালায় গিয়ে অন্যান্য বন্ধুদের কাছে তাদের বীজের বিষয় নিয়ে আলাপ করে। 4 সপ্তাহ, 6 সপ্তাহ, এভাবে 2 মাস, 6 মাস কেটে যায়। বিক্রমের টবের বীজ অঙ্কুরিতই হয় না, অথচ অন্যান্য বন্ধুদের টবের বীজ অঙ্কুরিত হয়ে বেশ বড়সড় গাছ হয়ে গিয়েছে। সে বেশ চিন্তায় পড়ে গেল। মা তাকে সান্ত্বনা দিতে লাগলেন যে হয়তো তার বীজ গজাতে সময় নেবে। সেও তাই মনে করে ধৈর্য সহকারে বীজের পরিচর্যা করতে লাগলো। প্রতিদিন পাঠশালায় বন্ধুদের কাছে তাদের গাছের বিষয়ে গল্প শুনে বিক্রম প্রায় হতাশায় পড়ে গেল। তার বীজের বিষয়ে বন্ধুদের সে আর বলে না। এভাবে বছর কেটে গেল, কিন্তু তার বীজ থেকে আর গাছ জন্মায়নি। তারপর আবার 1 বছর পর রাজা তাদের ডাকলেন। সবাই তাদের নিজ নিজ সুন্দর বড় আকারের ফুলে ফলে শোভিত গাছ নিয়ে রাজদরবারে হাজির হলো। কিন্তু বিক্রম তার শূন্য টব নিয়ে যেতে রাজি নয়। তারপরও সে মায়ের অনুরোধে তাই নিয়ে গেল। সকল বন্ধুরা তার শূন্য টব দেখে হাসাহাসি করতে লাগলো, কেউ কেউ উপহাসও করলো। কিন্তু বিক্রম ভয়ে ভয়ে তার শূন্য টবটি নিয়ে সবার পিছনে দরবারের এক পিলারের পাশে কোনো মতে লুকিয়ে থাকলো, যাতে রাজা তাকে দেখতে না পান।
রাজদরবারে এসে সকলের ফুলে ফলে শোভিত গাছ দেখে বেশ মোহিত হয়ে গেলেন। রাজা সব কিশোর বালকদের বেশ উৎসাহ দিলেন। তিনি বললেন, তোমরা বেশ যত্ন নিয়েছ তোমাদের গাছগুলোর, কি সুন্দর ফুল আর ফল তাতে, আমি মুগ্ধ। এই কথা বলে রাজা আশপাশ তাকাতেই তার নজর পড়ল পিলারের পাশে দাঁড়িয়ে থাকা বিক্রমের প্রতি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন ওভাবে লুকিয়ে আছো? বেরিয়ে এসো, কি সমস্যা তোমার? বিক্রম দেখল সে রাজার দৃষ্টি এড়াতে পারেনি, তাই সে তার শূন্য টবটি নিয়ে ধীরে ধীরে রাজার সামনে এসে দাঁড়ালো। শুকনো মুখ নিয়ে সে যথেষ্ট জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকল। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? উত্তরে সে বলল, আজ্ঞে আমার নাম বিক্রমাদিত্য। রাজা খুব নিখুঁতভাবে তার টব পরীক্ষা নিরীক্ষা করলেন এবং সেই বীজটি টবের মাটির তলা থেকে বের করে আনলেন। এটা দেখে দরবারের সবাই বেশ হাসিতে ফেটে পড়ল। রাজা নিজেও অট্ট হাসিতে ফেটে পড়লেন। সবার হাসি দেখে বিক্রম ও তার মা অপমানিত বোধ করে আরও জড়সড় হয়ে পড়ল। এবার রাজা বেশ গুরুগম্ভীর গলায় বলে উঠলেন, তোমাদের গাছ পরিচর্যায় আমি মুগ্ধ ও অভিভূত হয়েছি, কিন্তু আমি তোমাদের সবাইকে সিদ্ধ করা বীজ দিয়েছিলাম, যা থেকে কোনো ধরনের গাছ জন্মানোর কথা নয়, কিন্তু তোমরা সে বীজ পরিবর্তন করে ভালো বীজ বপন করে গাছ জন্মিয়েছ। অথচ এই বিক্রমাদিত্য সে সত্য জিনিস নিয়ে এসেছে। কাজেই আমি দেখছি বিক্রম হচ্ছে সত্যবাদী ও নৈতিক চরিত্রের অধিকারী, আর রাজা হবার জন্য দরকার একজন নৈতিক চরিত্রবান, সত্যবান ও ভালো মনের মানুষের অধিকারী। সে বিবেচনায় আমি বিক্রমকেই আমার পরবর্তী রাজা হিসেবে নির্বাচন করলাম। এইভাবে সরলতা ও সততার জয় হয়। ছলনা করে সাময়িক হয়তো কাউকে ঠকানো যায়, কিন্তু তাই যে বড়ই ক্ষণকাল। যখন আসল সত্য সামনে আসে তখন আর লজ্জা পরিতাপের সীমা পরিসীমা থাকে না। এই গল্পের মাধ্যমেই বন্ধুরা আপনাদের সবাইকে এটাই বলতে চাই, আমরা যেন সাধু না সেজে সাধু হওয়ার চেষ্টা করি। সততাই হোক আমাদের জীবনের মূল মন্ত্র। রাধে রাধে।